দরজার পাশে দাঁড়িয়ে আছে মরিয়ম। মায়া মেয়েটার প্রতি তার অন্যরকম একটা মায়া কাজ করে, যেন তার নিজের আপন বোন। মেয়েটা তার বিয়েতে গ্রামে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। প্রায় ডুবন্ত মায়ার মুখে সেদিন কি একটা মায়া দেখেছিল মরিয়ম জানে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মরিয়ম পানিতে নেমে মায়াকে বাঁচিয়েছিল। মায়ের দিকে তাকালে মনে হয় যেন একটা দুঃখী রাজকন্যা। মেয়েটা তাকে তার জীবনের সব কথাই তারপর নির্দ্বিধায় বলেছিল, যেটা গ্রামে তার একজন মানুষকেও বলেনি। সে শুনতে পায় মায়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে, কাঁদতে কাঁদতে বলেছে, আমার মাকে ক্ষমা করে দাও তোমরা, প্লিজ ক্ষমা করে দাও। সাগরিকা মায়ার চোখের পানি মুছে দিয়ে তার ঘোমটা টেনে দিয়ে বলে, আমরা তোমার মাকে ক্ষমা করে দিয়েছি মায়া। তোমার মা আমাদের জীবনে না আসলেও আমরা তোমায় পেতাম না। মামা আসেনি খালামণি? মায়ের করা প্রশ্নের কোনো জবাব দেয় না তার খালামণি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে উত্তর না দিলেও মায়া বুঝে যায় তার মামা আসেনি। মায়া ভিতরে ভিতরে কষ্ট পেলেও সেটা বাইরে প্রকাশ করে না। পাশে বসে থাকা বান্ধবীদের সাথে গল্পে মেতে ওঠে। আজ তার বিয়ে, আম্মা বলেছে আজকে না কাঁদতে, তাহলে সে কষ্ট পাবে। আম্মার জন্য সে কাঁদবে না, একটুও কাঁদবে না। তবু মনের কোথাও একটা নিজের আপন মানুষের জন্য খারাপ লাগছে তার। সে ভেবেছিল অন্তত বিয়ের দিন তার মামা আসবে, কিন্তু আসেনি। মায়ার মন খারাপ হলেও আমলে নিল না কে সেটা। এই জীবনে সবাই যে তাকে ভালোবাসবে এটা সে আশা করে না। কেউ তোমাকে ভালোবাসবে, আবার কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি তোমাকে ভালোবাসো কিনা সেটাই গুরুত্বপূর্ণ। সেন্টারের একটা ঘরে মায়ার সব বান্ধবী সহ সে বসেছিল। আত্মীয় স্বজনরা এসে তাকে দেখে যাচ্ছিল। সাবে একটু পর এসে কারো থেকে সাহায্য নিয়ে শাড়ি ঠিক করছে। বেচারি শাড়ি সামলাতে পারছে না, কিন্তু মোটেও এক জায়গায় স্থির হয়ে বসে নেই সে। হঠাৎ কেউ একজন এসে বলে, বর এসেছে, বর এসেছে। সবাই হুড়মুড় করে উঠে ছুটে যায় সেদিকে। মায়ার মাথায় তার খালামণি হাত রেখে বলে, আমরা সবাই তোমার পাশে আছি মায়া। একজন না আসলে খুব একটা ক্ষতি হবে না, বরং খাবার বেঁচে যাবে। আমি বরং প্যাকেট করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, অনেক দিন গরম করে করে খেতে পারবো। কথাটা নিজে বলেই একবার হাসার চেষ্টা করেও মায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয় তার খালামণি। মায়া স্তব্ধ হয়ে যায়। তার খালামণি তার মায়ের মতোই দেখতে। মা একটু রোগা ছিল, খালামণি একটু গুলুগুলু। মায়া আরো আশ্চর্য হয়ে যায় যখন তার খালামণি তাকে জড়িয়ে ধরে। তার মায়ের শরীরের গন্ধ, হ্যাঁ, তার মায়ের শরীর দিয়ে যেন এমন গন্ধই আসতো। দুনিয়ার সব সন্তানই তাদের মায়ের কান্না আর গন্ধ চিনতে পারে। মায়া দুহাতে আগলে নেয় তার খালামণিকে। তার খালামণি কান্না করলেও সে কান্না করে না। সে যে তার মাকেই খুঁজে পেয়েছে আজ। তুমি ঠিক আছো মায়া? হুম। মায়া কাব্যর কাঁধে মাথা রাখে। আম্মা কথা রাখেনি, তার ভীষণ কষ্ট হচ্ছে। আম্মা বলেছিল মায়াকে না কাঁদতে, কিন্তু আম্মা নিজেই কেঁদেছে বিদায়ের সময়। সবচেয়ে বেশি সেই কেঁদেছে। সাব্বির কোনো কিছু না বুঝে কেঁদেছে। সাবিহ নিজের ক্রাশের সামনে হাউমাউ করে কেঁদেছে, অথচ তার কিছুক্ষণ আগে কত ঢং করেই না তার সামনে কথা বলেছে। খালামণি আর নানিও কেঁদেছে, বাবা কাঁদেনি, একটু কাঁদেনি। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মায়া বুঝতে পেরেছে সেও ভীষণ কষ্ট পেয়েছে। মায়া গাড়িতে বসে এখনো কেঁদেই যাচ্ছে। কাব্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা মেয়েকে এমন সময় কি বলে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরও যখন মায়ার কান্না থামার কোনো নিশানাই দেখা যাচ্ছিল না, তখন সে বলেই ফেলে, এই কাঁদুনি, এখন যদি আর একবারও কান্না করো তো আমি কিন্তু গলা ছেড়ে হাউমাউ করে কান্না করব। তখন বুঝবে মজা, সবাই কি ভাববে বলো তো। কাব্যর কথা শুনে মায়া না চাইতেও হেসে ফেলে। কি আজব একটা মানুষ, একজন মানুষ কান্না করছে আর সে তাকে এইভাবে হাসানোর চেষ্টা করছে। কিন্তু কাব্যর কথা শুনে তার প্রচুর হাসি পেয়ে যায়। তাই সে এবার হাসতে থাকে। আর কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার সহধর্মিণীর দিকে। ঘর অন্ধকার করে বসে আছে রিজভী। মায়াকে হুট করে তার দেখতে ইচ্ছে করছে। তাই সে তাদের ফ্যামিলি ফটোটা বের করে দেখছে। সাবিহা সাব্বির দুজনেরই ছোটবেলার ছবি আছে, কিন্তু মায়ের একটা ছবিও নেই। তার হঠাৎ মনে হয়, কেমন কেটেছে মায়ের শৈশব বাবাকে ছাড়া। একটা ছবিও কি নেই মায়ার? মায়ের প্রতি কি তবে সে অন্যায় করেছে? সে তো চেয়েছিল মায়াকে নিয়ে আসতে। ওই বাজে মহিলাই তাকে দেয়নি। রিজভী হঠাৎ হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। সাগরিকা এসে তাকে দুহাতে আগলে নেয়। রিজভী সাগরিকার কোলে মাথা রেখে বলে, জানো, আমি যখন শুনলাম আমার মেয়ে হয়েছে তখন মনে হয়েছিল আমি শুনলাম আমার মা হয়েছে। আমি চেয়েছিলাম ওকে দেখতে যেতে, কিন্তু ওর মা তোমাকে তাড়াতে তোমার ঘরে লোক পাঠিয়েছিল। আমি ওর মায়ের উপর রাগ করে ওর কাছে যাইনি, ওকে আদর করিনি, কোলে নেইনি, ভালোও বাসিনি। ও একা একা বড় হয়েছে।
আমাকে কাছে পায়নি, কথা বলা শেখার পরও এটা সেটা আবদার করত। আমি সব নিয়ে যেতাম, কিন্তু তখনও আমাকে ছাড়তো না, আমাকে থাকতে বলতো। প্রথম দিকে আমি একটা খেলনাও কিনে দিতে পারতাম না। আমি জানি না ও কিভাবে আমাকে ছাড়া বড় হয়েছে। ও কবে বসতে শিখেছে, কবে দাঁড়াতে শিখেছে, কবে হাঁটতে শিখেছে। আমি কত মাস পর পর গিয়ে ওকে নতুনভাবে দেখতাম। আমার কাছে একবার একটা বোন চেয়েছিল, সেইবার আমি ওকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম ওই বাজে মহিলার সামনেই। সাবিয়ার তখন বয়স ৭ মাস। আমি সাবিয়াকে কোলে নিলে কত রকম আওয়াজ দিত, কত আনন্দ করতো। ভাবতাম এত মায়াবী একটা বোনের কথা মায়া কি কখনোই জানতে পারবে না? আমার মেয়েটা, আমার অভাগী মেয়েটা, আমি এখানে নিয়ে এসে ওকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। কিন্তু তুমি পেরেছো। কিভাবে পারলে সাগরিকা? আমি তো ওর নিজের বাবা। আমি বাবা হয়েও কেন বুঝলাম না? আমি তো ভেবেছিলাম ও যা চাইবে ওকে তাই দিলে ও ভাববে আমি ওকে ভালোবাসি। ১৬ বছরে না পাওয়া সবকিছু আমি ওর আবদার পূরণ করে মিটাতে চেয়েছিলাম। আমি ওই বাজে মহিলাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার জীবনকে, আমার মায়ার জীবনকে, তোমাদের জীবনকে ও নষ্ট করে দিয়ে গেছে। সাগরিকা চুপ করে শুধু শুনেই যাচ্ছে রিজভির কথা। রিজভী আবার বলে, আমরা কত জায়গায় ঘুরতে যেতাম, আমার মায়ের কথা মনে পড়তো। ওকে ছেড়ে আমার ভালো লাগতো না। আমি ওর বাবা, হাজার হোক ও আমার মেয়ে, আমার রক্ত। ও কখনো বায়না করেনি কোথাও যাওয়ার। শুধু ওর বন্ধুরা কোথায় কোথায় গেছে আমাকে জানাতো। আমি ভয়ে ভয়ে থাকতাম আমার কাছে আবার আবদার করে বসে কিনা ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। সেটা যে সম্ভব ছিল না। ওকে দেখে এসে আমি আমার বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে ঘুমাতাম। ওদের মুখে মায়াকে খুঁজে পাওয়ার চেষ্টা করতাম। মেয়েটাকে নিয়ে আমি কখনো ঘুমাইনি, কখনো ঘুম পাড়ানোর গান শোনাইনি। ও কিভাবে বেড়ে উঠলো সাগরিকা? মেয়েটা আমার আজকে আবার বিয়ে করে শ্বশুরবাড়ি চলেও গেল। আমি এত তাড়াতাড়ি কিভাবে ওকে বিদায় করে দিলাম? ও কতটা কষ্ট আর অভিমান নিয়ে আমার ঘর ছেড়ে চলে গেল। আমি আমার মেয়ের অভিমান ভাঙাবো কিভাবে? ছোটবেলায় বলতাম, তোমার জন্য পুতুল কিনতে চাচ্ছি। আমাকে ছেড়ে দাও। আমাকে যেতে দাও। ও ওই মহিলার হাত ধরে মায়াভরা কান্না চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকতো। আমি ভুলেও ফিরে তাকতাম না। ওর ওই মায়াভরা চোখের দৃষ্টি উপেক্ষা করে সামনে এগোনোর ক্ষমতা তো আমার ছিল না। আমি যে ওর বাবা, ওর নিজের বাবা, ওর জন্মদাতা বাবা। কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। সাগরিকা, আমার না বুকের এখানে ভীষণ কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সাবিয়া আর সাব্বিরকে ডাকবে? আমি ওদের জড়িয়ে ধরে একটু ঘুমাবো, ডাকো না একটু। সাগরিকা উঠে যায় না, রিজভীকে শক্ত করে ধরে বসে থাকে। সাগরিকা জানে এই ব্যথা অন্য কারো মধ্যে মায়াকে খুঁজে দূর করা যাবে না। সে শুধু বলে, শুয়ে পড়ো মায়ের বাবা। কিংবা মায়া নিজের নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তোমার মতে তুমি মায়ের জন্য কিছুই করতে পারোনি। আজকে তাহলে ওর নতুন জীবনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, যাতে ও ভালো থাকে। রিজভীর হুঁশ ফিরে এসে তাড়াতাড়ি তড়িঘড়ি করে অজু করে এসে জায়নামায় বসে পড়ে। সাগরিকা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আজ তার নিজের বাবার কথা মনে পড়ে। কেমন লাগছে বাবার, যখন সে তার মুখে চুনকালি মেখে রিজভীর সাথে চলে এসেছিল। এই লোকটা মেয়ের সাথে তেমন ভালো কোনো মুহূর্তও কাটায়নি। আর সাগরিকা ছিল তার বাবার জান। তাহলে বাবার কেমন লেগেছিল? সে উঠে পড়ে, অজু করে এসে জায়নামাজে বসে পড়ে। তীব্র অনুশোচনায় আজ সে চুরমার হয়ে যাচ্ছে। তার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। আর তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করে। আগে নামাজ পড়বে মায়া? আমার এক হুজুর বন্ধু বলেছে নতুন জীবন শুরু করার আগে ২ রাকাত নামাজ নাকি পড়তে হয়। কানের দুল খুলতে খুলতে মায়া বলে, আগে খেয়ে নিব। আম্মা বলেছে খাবার খেয়ে নামাজ পড়লে খাবারও নাকি আমার জন্য দোয়া করবে। কি বলো? আমি আর কবিতা তো কিছু হলেই খাবারের উপর রাগ করে বসে বা শুয়ে থাকি। মায়া মুচকি হেসে বলে, আমিও আগে করতাম, কিন্তু যেদিন জানলাম আমার জন্মই হয়েছে খাবারের জন্য, সেই দিন থেকে আর খাবারের উপর রাগ করে থাকি না। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে তোমার জন্ম খাবারের জন্য হবে কেন? আমার বাবা আমার খালামণিকে প্রাইভেট পড়াতো। মা বাবাকে ভালোবেসে ফেলেছিল, তাই বাবাকে খাবার খাওয়াতো নিজের হাতে। যেদিন রাতে আমি আমার মায়ের গর্ভে আসি, সেদিন বাবাকে মা দাওয়াত দিয়েছিল খাবারের জন্য। বাবা একবেলা খাবার বাঁচানোর জন্য গিয়েছিল সেখানে। আজ মায়া আর কাব্যর বাসর রাত। কাঁচা গোলাপের গন্ধে রুমটা ভরে উঠেছে। একটু আগে সবাই মায়াকে এই রুমে বসিয়ে রেখে গেছে।
কাব্যকে এই রুমে ঢোকার জন্য 10,000 টাকা দিতেও হয়েছে সবাইকে। তারপর মা এসে মায়া আর তার জন্য খাবার দিয়ে গেছে। এই রাতে কাব্যর ইচ্ছে করছে না মায়ের কাহিনী শুনতে, কিন্তু মায়া বলেই চলেছে। জানেন তো, বাবার অবস্থা তখন ছিল অনেক খারাপ। মা বাবার খাবারের নেশায় মেডিসিন দিয়েছিল। তাই তো আমার জন্ম হয়েছিল। আপনার কি মনে হয় আমি খাবার খুব তৃপ্তি নিয়ে খাই? কাব্য আঁতকে ওঠে। তার মনে হয় মায়া স্বাভাবিক অবস্থায় নেই। ও আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি এইসব কিভাবে জানো মায়া? কেউ তোমাকে জানিয়েছে? না, কলেজে থাকা অবস্থায় বাবার পুরনো বইয়ের ভান্ডারে একটা চিঠি পেয়েছিলাম। বাবা চিঠিটি খুলেও দেখেনি, জানেন? আমি চিঠিটি মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বাবার ফাইলের মাঝে ঢুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বাবার মনে পড়বে যে আজ তার প্রাক্তন স্ত্রীর মৃত্যুবার্ষিকী। কিন্তু জানেন তো, আমার বাবার আমার মায়ের কথা মনেও পড়েনি। কাব্য মায়াকে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না। কিন্তু এটা বুঝে শুধুমাত্র ভালোবাসা পেলেই মায়া তার এই অতীত থেকে বের হয়ে আসতে পারবে। কাব্য কথা এড়িয়ে গিয়ে বলে, খাবার ঠান্ডা হয়ে যাবে মায়া, খেয়ে নাও। মায়া বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নেয় কাব্যর হাত থেকে। দুজনে একসাথে নামাজ শেষ করে একে অন্যের দিকে চোখাচোখি হলে মায়ার আজকের রাতের কথা মনে পড়তেই লজ্জারা এসে ভিড় করে মনে। জায়নামাজ গুটিয়ে চোখ নামিয়ে কাব্যকে বলে, আমি একটু বারান্দায় যাই। ওকে, তুমি যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অনুমতি পেয়ে মায়া ছুটে আসে বারান্দায়। কি করবে ভেবে পায় না সে। কাব্যর সামনে কিভাবে এখন যাবে? গাড়িতে আবার কাব্য তাকে বলে দিয়েছে এখন থেকে যেন তাকে তুমি করে ডাকা হয়। আকাশের দিকে তাকায় মায়া। অনেকগুলো তারা পুরো আকাশ জুড়ে আছে। সে ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনেছিল মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। একটা সময় সে বিশ্বাস করলেও তারপর আর করেনি। কিন্তু আজ তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। কোনো একটা তারা, হয়তো তার মা, তাকে হয়তো তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে, হ্যাঁ রে মায়া, বিয়ে করে নিলি? আমার কথা বুঝি মনে পড়েনি? কাঁদিসনি আমার জন্য? আমি তো কেঁদেছি। মেয়েটা এখন আমায় ভাবার জন্য আরো সময় পাবে কম। তার যে এখন বড় আছে। মায়া নিজের মনে বিড়বিড় করে বলে, তোমায় কখনোই ভুলবো না মা, তুমি যত খারাপই হও না কেন। তুমি যে আমার মা। আজ সব ভুলের দিন। মায়ের এইসব আজগুবি চিন্তা করতেও ভালো লাগছে। আজ আম্মা কথা রাখেনি, সে মায়াকে কান্না করতে মানা করে নিজেই কেঁদেছে। এতদিন খালামণির গায়ে মায়ের গন্ধ না পেলেও আজ সেই গন্ধ পেয়েছে। রিজা নিজের কথা না ভেবে নিজের মায়ের কথাও ভেবেছে। মায়া প্রতিজ্ঞা করে ফুপিকে যে করেই হোক না কেন বিয়ে দিবেই সে। এর জন্য যা যা করতে হয় সেটা সে করবে। কিন্তু এত ভাবছেন ম্যাডাম? কাব্যের ডাকে পিছনে ফিরে কাব্যর দিকে তাকায় সে। তার এখন লজ্জায় নুইয়ে পড়ার কথা, কিন্তু তার মনে পড়ে আম্মার কথা। আম্মা বলেছে স্বামীকে কখনোই দূরে সরিয়ে রাখবে না মায়া। মায়া জীবনে অনেক কিছুই হারিয়েছে, অনেক কিছুই পায়নি। এই জীবনে তার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কাব্য। কাব্য সে কখনোই হারাতে চায় না। কাব্যর দিকে ফিরে মুখের হাসি রেখা টেনে তার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, কি আর ভাববো এই রাতে তোমায় ছাড়া, আমি যে তোমায় ছাড়া দিশেহারা। কাব্য হাসে, এই প্রথম মায়া তার এত কাছে। দুজনের শরীরই কাঁপছে কোনো এক আদিম আকর্ষণে। কাব্য তাকিয়ে দেখে মায়ার ঠোঁট তীর তীর করে কাঁপছে। কাব্য মায়ার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নেয়। মায়া আরো একবার শীতল হিমশিরণ অনুভব করে সারা শরীরে। কাব্যর দিকে একবার চোখ তুলে তাকিয়ে কাব্যর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। কাব্য অনেকটা হয়ে যায়। এ কোন মায়াকে দেখছে সে? কিন্তু চুমু খাওয়ার আগেই কাব্যর চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে তাকে ছেড়ে কোনো মতে ছুটে রুমের দিকে। এতক্ষণে মায়ার সাহসের পরিমাণ দেখে যতটা অবাক হয়েছিল, এখন মায়ার এই কাজে ততটাই তার হাসি পায়। হাসতে হাসতে রুমে ঢুকে দেখে মায়া বিছানার এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য হাসি মুখে তার কাছে গিয়ে দাঁড়িয়ে নিজের সাথে মায়াকে মিশিয়ে নেয়।
মায়া মাথা নিচু করে বলে, ছাড়ো না মা, একটু আগেই না তুমি করে বলেছিলে এখন। মায়া, এখনো তুমিই বলো। মায়া চোখ বন্ধ করে বলে, না বলো না। আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাহসী, তখন কিছু একটা করেই ফেলবো, কিন্তু তুমি তো যেই ভীতু ছিলে সেই ভীতুই আছো। সেই আমার লজ্জাবতী মায়াবতীর মতোই। মায়া চট করে কাব্যর দিকে তাকায়, আবার তার গলা জড়িয়ে ধরে চোখ টিপে হেসে বলে,